শুরু করা যাক সেটা চুপ কর আজকে শুরু করা যাক সেটা হচ্ছে যে তোমার সারফেস কেমিস্ট্রি বা হচ্ছে আগের দিন অনেকে ছিলেন না, সেজন্য ফের প্রথম থেকে শুরু করছি, কারণ আগের দিন খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ছিলেন। তো আজকে শুরু করা যাক সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে, বা বাংলায় বলা হয় পৃষ্ঠতলীয় রসায়ন, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। অর্থাৎ আজকে আমরা শুরু করি সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রি, সারফেস কেমিস্ট্রি বা একে অ্যাকচুয়ালি বলা হয় কিনা পৃষ্ঠতলীয় রসায়ন। প্রথমে আসছি এর নাম কেন পৃষ্ঠতলীয় রসায়ন হয়েছে সেটা দেখো প্রথমে। তার কারণ হচ্ছে দেখো, পৃষ্ঠ কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি একদম বাইরের যে অংশ, তাই তো। এই যদি বোর্ডটা বলা হয়, বোর্ডের পৃষ্ঠ কোনটা? পৃষ্ঠটা বলতে এই উপরের যে অ্যাকচুয়ালি হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ এটা পৃষ্ঠ। যেমনি বলা হয় যদি দেওয়ালের পৃষ্ঠ কোনটা, যেটা উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃষ্ঠ। আর এর ভেতরের অংশটাকে কি বলা হয়, যেটা একদম ভেতরে মানে দেওয়ালের ভেতরের অংশটাকে বলা হয় ইংলিশে বলা হয় কোর বলা হয়, CORE কোর বা কেন্দ্র বলতে পারে। কেন্দ্র মানে একদম মিডিল পয়েন্টটাকে কেন্দ্র বলে, মিডিলটা বাদ দিলে বাকি অংশটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি কোর বলা হয়। তাহলে দেখো যে কোনো বস্তুর দুটো অংশ, একটা হচ্ছে বাইরের পৃষ্ঠ, যেমন যদি এই রুমালটা বলা হয়, রুমালটার কি আছে একদম বাইরে একটা পৃষ্ঠ আছে, এর ভেতরের একটা অংশ আছে, ভেতরের অংশটাকে ইংলিশে বলে কোর, আর বাইরেরটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি, বাইরেরটাকে বলা হয় পৃষ্ঠ। আর এইখানে যাবতীয় যা কেমিস্ট্রি পড়বো সমস্তটাই অ্যাকচুয়ালি কি পড়বো না, পৃষ্ঠের উপরে যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটা আছে সে পৃষ্ঠ কেমিস্ট্রি পড়বো। মানে এই পৃষ্ঠে অর্থাৎ কি না, এই যে মার্কার, এই মার্কারে যে পৃষ্ঠটার মধ্যে যে কি রসায়ন লুকিয়ে আছে বা কি বিক্রিয়া হয় এর মধ্যে, এইগুলো সমস্ত কিছু পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে যাবতীয় যা ঘটনা আছে সমস্ত ঘটনাটাই হচ্ছে পদার্থের পৃষ্ঠের উপরের ঘটনা। কি বললাম, বোঝা গেছে? পৃষ্ঠের ভেতরে অর্থাৎ পদার্থের ভেতরে কি ঘটনা ঘটছে এটা আমরা লক্ষ্য করব না, আমরা শুধুমাত্র কি লক্ষ্য করব, শুধুমাত্র পৃষ্ঠে। যেমন ধরো যদি তোমার বলা হয়, তাহলে তোমার পৃষ্ঠ কি, তোমার উপরে গায়ের যে চামড়া, সেই চামড়াটাকে কি বলতে পারো, স্কিনটাকে পৃষ্ঠ। পৃষ্ঠের ভেতরে তোমার কি আছে, হার্ট আছে, তোমার কিডনি আছে, এগুলোকে নিয়ে আমরা পড়বো না, আমরা শুধুমাত্র পড়বো তোমার যদি বডি হয়, তোমার বডির পৃষ্ঠ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, তোমার বডির পৃষ্ঠ বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে স্কিনকে বোঝায়, তাই তো। তাহলে এখানে মনে রাখবে, এখানে স্কিন মানে যেটা তোমার যদি বলা হয় তোমার বডির পৃষ্ঠ হচ্ছে স্কিন, স্কিনের যাবতীয় যা রোগ বাগ সেগুলো যদি পড়া হয় সেগুলোকে বলা হয়, যেমন পৃষ্ঠের রোগ বাগ পড়ছি বায়োলজিতে, তেমনি কি হয় কোনো পদার্থ, ধরো এই পদার্থ, একটা পদার্থ যদি করা হয় কিনা, এই পদার্থের যে অ্যাকচুয়ালি পৃষ্ঠ যে অংশটা, এই অংশের যে কেমিস্ট্রিটা আমরা পড়বো সেটা কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি পৃষ্ঠতলীয় রসায়ন। কি বললাম, বোঝা গেছে? এবার আসি আমরা সেকেন্ড ইয়ের মধ্যে আসি যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি অ্যাকচুয়ালি টপিক আছে যেগুলো আমরা পড়বো। 1 নম্বর টপিক হচ্ছে আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন 2 নম্বর পড়বো ক্যাটালিস্ট, আর 3 নম্বর পড়বো হচ্ছে তোমার কলয়েড। এই তিনটে টপিক নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই তিনটে টপিক নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে সারফেস কেমিস্ট্রি। অর্থাৎ সারফেস কেমিস্ট্রির মধ্যে তিনটে জিনিস, অর্থাৎ কোন একটা পদার্থের পৃষ্ঠে এই তিনটে ঘটনা ঘটে। একটা হচ্ছে অ্যাডজর্পশন বা বাংলা হচ্ছে অধিশোষণ, একটা হচ্ছে ক্যাটালিস্ট যার বাংলা হচ্ছে অনুঘটক, আর আরেকটা হচ্ছে কলয়েড যার বাংলা কলয়েডই হয়, এর কোনো বাংলা হয় না। কি বললাম, বোঝা গেছে? এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি কি হবে আমরা পড়বো এখানে। অর্থাৎ অ্যাডজর্পশন, ক্যাটালিস্ট এবং কলয়েড, এই তিনটেকে নিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে কেমিস্ট্রি, যে পৃষ্ঠ অ্যাকচুয়ালি পদার্থের যে পৃষ্ঠের যে অ্যাকচুয়ালি রসায়ন, এই পৃষ্ঠের রসায়ন হচ্ছে তিনটে টপিকের উপরে দাঁড়িয়ে আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা শুরু করি অ্যাডজর্পশন বা বাংলায় বলা হয় কিনা অধিশোষণ। তাহলে প্রথমে হেডিং করা যাক অধিশোষণ বা অ্যাডজর্পশন। প্রথমে হেডিং করা যাক অধিশোষণ বা অ্যাডজর্পশন। আগের দিন যারা ছিলে তারা জাস্ট একবার শোনো, রিমাইন্ড করার একবার, আর যারা ছিলে না তারা একবার জাস্ট দেখো। তাহলে আজকে শুরু করা যাক সেটা হচ্ছে কিনা অধিশোষণ। তাহলে হেডিং করা যাক অধিশোষণ বলে।
ঠিক আছে? তাহলে প্রথমেই আসি আমরা যে অধিশোষণ জিনিসটা অ্যাকচুয়ালি কি। দুটো জিনিস তোমরা খুব কমন জিনিস দেখতে পাবে, একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে শোষণ। দুটো জিনিস আছে, একটা হচ্ছে অধিশোষণ, অধিশোষণের ইংলিশ হচ্ছে অ্যাডজর্পশন, আর শোষণের ইংলিশ হচ্ছে অ্যাবজর্পশন। মানে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এ বি, বাকি সব এক, শুধু বি আর ডি এর পার্থক্য। কি বললাম, বোঝা গেছে? তাহলে একটা হচ্ছে শোষণ আর একটা হচ্ছে অধিশোষণ। এটার বাংলা হচ্ছে শোষণ, এর বাংলা হচ্ছে কি অধিশোষণ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখব। ধরো কি হয়েছে, আমি একটা স্পঞ্জ নিয়েছি, স্পঞ্জ বুঝি তো, স্পঞ্জ যেগুলো দেখবে একটা নরম যে স্পঞ্জ, যেগুলো গাড়িতে বা বিভিন্ন রকম সিটে ব্যবহার করা হয়। এই স্পঞ্জের যদি একদম পৃষ্ঠে যদি একটা জলের কণা যদি দিই, একটা ওয়াটারের কণা যদি এখানে আমি ফেলি, তাহলে সেটা কি হবে? সেটা আস্তে আস্তে পৃষ্ঠ থেকে আস্তে আস্তে কোথায় চলে আসবে? আস্তে আস্তে কেন্দ্রের দিকে, মানে বাল্কের দিকে বা কোর, এটাকে বলা হয় বাল্ক। বাল্ক বা ইংলিশে বলা হয় কোর, দুটোই সিমিলার মিনিং। কি হয়, স্পঞ্জটা যদি আমি কোথায় দিই, যদি পৃষ্ঠে, যদি স্পঞ্জের পৃষ্ঠে যদি এক ফোঁটা জল ফেলি, জলটা আস্তে আস্তে কোথায় চলে যাবে? একদম কোর বা বাল্কের মধ্যে ঢুকে যাবে। আর যদি দেখো, তুমি যদি এখানে একটা পাথর যদি নাও, একটা পাথরের উপরে যদি তুমি এক ড্রপ যদি জল ফেলো, জলটা কি থাকবে? পৃষ্ঠে থাকবে। সেটা কি অ্যাকচুয়ালি ভেতরে তোমার বাল্কের মধ্যে ঢুকবে? ঢুকবে না। তাহলে বলতে পারি, যদি কোনো একটা পদার্থ যদি কি হয়, আমি যদি সেই পদার্থের উপরে যদি কোনো একটা তরল বা গ্যাসীয় পদার্থ যদি রাখি, সে তরল রেখেছি, তরলের জায়গায় কি রাখতে পারি? গ্যাস। জল অ্যাকচুয়ালি কি তরল, তো তরলের জায়গায় আমি কোনো গ্যাসীয় পদার্থও রাখতে পারি। যদি তরল বা গ্যাসীয় পদার্থটা কি পদার্থের পৃষ্ঠ ভেদ করে যদি কেন্দ্রের দিকে বা বাল্কের দিকে যদি চলে আসে, তাহলে একে অ্যাকচুয়ালি বলা হয় কিনা শোষণ। আর যদি কি হয়, কেন্দ্র এই পৃষ্ঠ থেকে ভেদ করে যদি কেন্দ্রের দিকে না আসে, শুধুমাত্র পৃষ্ঠেই যদি থাকে, তখন তাকে আমরা কি বলবো? অধিশোষণ। যদি কি হয়, যখন আমরা যদি এখানে রং যদি করি দেওয়ালে রং করার সময় অ্যাকচুয়ালি কি হবে? দেওয়ালে রং করার সময় রংটা কি অ্যাকচুয়ালি দেওয়াল ভেদ করে ভেতর দিকে ঢুকে যাবে? কোথায় থাকবে? শুধুমাত্র পৃষ্ঠের উপরে থাকবে। যেহেতু শুধুমাত্র পৃষ্ঠের উপরে থাকছে বলে একে আমরা কি বলছি? একে আমরা বলছি অধিশোষণ। কি বললাম, বোঝা গেছে? যেমন মেঝেতে ধরো জল পড়ে গেছে, মেঝেতে যদি জল পড়ে যায়, তাহলে কি হবে? জলটাকে মেঝে ভেদ করে ভেতর দিকে ঢুকবে? ওটাকে আমি কি বলতে পারি? যদি দেখো কোনো পদার্থের উপরে যদি কোনো তরল বা গ্যাসীয় পদার্থ রাখি, দেখো মেঝে একটা পদার্থ, তার উপর আমি কি দিচ্ছি? জল, মানে কোনো তরল পদার্থ দিচ্ছি। তরল পদার্থটা যদি পৃষ্ঠ ভেদ করে যদি কি হয়, ভেতর দিকে ঢুকে যায়, তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো শোষণ। আর অধিশোষণ কি? শুধুমাত্র কোথায় থাকবে? শুধুমাত্র পৃষ্ঠের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, পৃষ্ঠ থেকে ভেতর দিকে যদি প্রবেশ না করে, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় কি না? অধিশোষণ বলবো। শোষণ আর অধিশোষণের মধ্যে পার্থক্য বোঝা গেছে? শোষণ মানে অ্যাকচুয়ালি কি হবে? পৃষ্ঠে যদি তুমি দাও, পৃষ্ঠ থেকে ভেদ করে অ্যাকচুয়ালি কি হবে? পৃষ্ঠ থেকে ভেদ করে কেন্দ্রের দিকে যাবে, যদি এটা হয় তখন তাকে বলা হয় শোষণ। আর অধিশোষণ মানে কি? পৃষ্ঠকে ভেদ করে যদি কেন্দ্রের দিকে না যায়, শুধুমাত্র পৃষ্ঠেই যদি বর্তমান থাকে, তাকে অ্যাকচুয়ালি বলা হয় কি? তাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডজর্পশন, বা বাংলায় বলা হয় কিনা অধিশোষণ। কি বললাম, বোঝা গেছে? তাহলে একটুখানি লিখে নাও, অধিশোষণ কি জিনিস আর শোষণ কি জিনিস। প্রথমে লিখে রাখো শোষণ লিখে রাখো, একটুখানি লেখো। কোনো পদার্থের উপরে, কোনো কঠিন পদার্থ লেখো। কোনো কঠিন পদার্থের উপরে, শোষণ। যা লেখা আছে যা শোন একবার, ঠিক আছে? দেখো, কোনো কঠিন পদার্থের উপরে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ, কোনো কঠিন পদার্থের উপরে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ যোগ করলে, কোনো কঠিন পদার্থের উপরে তরল বা গ্যাসীয় পদার্থ যোগ করলে, হয়েছে? যোগ করলে তরল বা গ্যাসীয় পদার্থটি কঠিন পদার্থের পৃষ্ঠকে ভেদ করে
পৃষ্ঠকে ভেদ করে কেন্দ্রের দিকে ধাবিত হলে তাকে শোষণ বলে। একটা এক্সাম্পল লিখে রাখতে পারো। এক্সাম্পল কি বলবো বলো? এক্সাম্পল কি বলবো? স্পঞ্জের উপরে জল রাখো, তাই তো? দেখো স্পঞ্জের পৃষ্ঠে দেখো স্পঞ্জ, কিন্তু লিখলেন যে কঠিন পদার্থের উপর স্যার। স্পঞ্জ কি কঠিন না? স্পঞ্জ কি ধরনের পদার্থ? কঠিন পদার্থ। তার উপরে দেখো জল দিচ্ছি, তাহলে কি হবে? কঠিন পদার্থের উপরে দেখো কি দিচ্ছি? জল দিচ্ছি। জলটা কি পদার্থ? জলটা তরল। তাহলে কঠিনের উপরে কি দিচ্ছি? তরল দিচ্ছি। তাহলে উদাহরণ লেখো স্পঞ্জের উপরে, স্পঞ্জের পৃষ্ঠে হয়েছে, স্পঞ্জের পৃষ্ঠে জল রাখলে, গ্যাস এখানে বলছি না, জলই বলছি। স্পঞ্জের পৃষ্ঠে জল রাখলে জলটি স্পঞ্জের পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে ধাবিত হয়। জলটি স্পঞ্জের পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে ধাবিত হয়। এটি একটি শোষণের উদাহরণ। হয়েছে? এটি একটি শোষণের উদাহরণ। হয়েছে রে? এরপরে আসি আমরা তাহলে কি? এবার লেখো অধিশোষণ। অধিশোষণের ক্ষেত্রে লেখো একই রকম। কি বলবো? লেখো কোনো কঠিন পদার্থ, হয়েছে? কোনো কঠিন পদার্থ বলো। দেখো কোনো কঠিন পদার্থ উপরে তরল বা গ্যাসীয় পদার্থ রাখলে, কোনো কঠিন পদার্থের উপরে তরল বা গ্যাসীয় পদার্থ রাখলে, কোনো কঠিন পদার্থের উপরে তরল বা গ্যাসীয় পদার্থ রাখলে গ্যাসীয় বা তরল পদার্থটি কঠিন পদার্থের পৃষ্ঠে অবস্থিত হলে তাকে অধিশোষণ বলে। পৃষ্ঠে অবস্থিত হলে তাকে অধিশোষণ বলে। হয়েছে? যেমন এক্সাম্পল হিসাবে লিখে রাখতে পারো, পাথরে এক ফোঁটা জল দিলে কি হবে? পাথরে এক ফোঁটা জল দিলে পৃষ্ঠেই থাকবে, ভেতরে প্রবেশ করবে না। পাথরে এক ফোঁটা জল দিলে। হয়েছে? এবার হেডিং করো অধিশোষণের কারণ। এবার হেডিং করা যাক অধিশোষণের কারণ। কেন অধিশোষণ পৃষ্ঠে হয়, কেন বাল্কের বা কেন্দ্রের দিকে হয় না? কি বললাম, বোঝা গেছে? তাহলে প্রথমে হেডিং করো অধিশোষণের কারণ। কেন অধিশোষণ অ্যাকচুয়ালি কি তোমার শুধুমাত্র পৃষ্ঠেই হয়, পৃষ্ঠের বাইরে অধিশোষণ হয় না কেন, এটা দেখো। বললাম, বোঝা গেছে? তাহলে প্রথমে দেখো আমি একটা পদার্থ আঁকছি, এই কথা বলিস না। এই ধরো একটা কি আছে পদার্থ এঁকেছি, এই পদার্থটা কি অবস্থায় আছে? কঠিন অবস্থায়। বুঝছিস? এই পদার্থটা কি অবস্থায় আছে? কঠিন অবস্থায়। এই পদার্থের দেখো বাল্কে বা কেন্দ্রে একটা কণা আমি আঁকলাম। এই কেন্দ্রের চারপাশে কি থাকবে? আরো কণা থাকবে তো। এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা রাখলাম। এই কণাগুলো কি হয়? একে অপরের সঙ্গে কি হবে? নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা পদার্থের সঙ্গে একে অপরের সঙ্গে কি থাকে? আকর্ষণ করে। তাহলে এই কণা এই কণার মধ্যে আকর্ষণ হবে, এই কণা এই কণার মধ্যে আকর্ষণ হবে, আর এই কণা এই কণার সাথে আকর্ষণ হবে, এই কণা এই কণার সাথে আকর্ষণ হবে। অর্থাৎ প্রত্যেকটা কণার সঙ্গে কি হবে? আকর্ষিত হবে।
কি বললাম, বোঝা গেছে? তাহলে দেখো এই যে কণা যেগুলো আছে, কণাগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকে কি হবে, আকর্ষিত হবে। যখন প্রত্যেকের সাথে প্রত্যেকে আকর্ষিত হবে তখন আমরা বলতে পারি, যেমন আমরা ছোটবেলা থেকে দড়ি টানাটানি যদি খেলা হতো, এদিকে কিছু লোক টানছে, এদিকেও কিছু লোক টানছে, মাঝখানে ধরে এরকম একটা যেদিকে হেলে যাবে সেদিকে অ্যাকচুয়ালি জিতে যাবে। যদি হয় দুদিকের টানটা যদি সমান হয় তাহলে কোনো দিকে হেলবে, কোনো দিকে হেলবে না, বা কোনো দিকে অ্যাকচুয়ালি আকর্ষণ অনুভব করবে। আর দুদিকের আকর্ষণটা কি হয়ে যাবে, একে অপরের বিপরীত দিকে, ফলে কি হয়ে যাবে, প্রশমিত করে দেবে। এখানেও দেখো এই যে কণাটা আছে এদিকেও যতটা পরিমাণ আকর্ষণ করছে, এদিকেও ঠিক ততটা পরিমাণই আকর্ষণ করছে, এদিকেও যতটা পরিমাণ আকর্ষণ করছে, এদিকেও ততটা পরিমাণ আকর্ষণ করছে। দেখো দেখো সব দিকের আকর্ষণ, এদিককার আকর্ষণের সঙ্গে এদিককার আকর্ষণটা দেখো বিপরীতমুখী, দেখো বলে একে অপরকে কি করবে, প্রশমিত করে দেবে। এই আকর্ষণটার সঙ্গে এই আকর্ষণটাকে বিপরীতমুখী, দেখো একে অপরের সঙ্গে কি করবে, প্রশমিত করে। ফলে এই যে কণাটা যেটা আছে মিডিলের যে কণা, এই কণাটা, এই এ কণা যেটা দেখতে পাচ্ছ, এই এ কণাটার অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট দিকে টান অনুভব করবে, কেন করবে না, কারণ সব দিকে আকর্ষণ বলটা কি আছে, সমান আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে সব দিকে যেহেতু আকর্ষণ বলটা সমান আছে, তাই আমরা বলতে পারি এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি আছে না, এক্ষেত্রে অ্যাকচুয়ালি সব দিকে আকর্ষণ বল সমান কারণে মিডিলে যে কণাটা আছে সেই কণাটার আকর্ষণটা কি আছে, কোনো নির্দিষ্ট দিকে আকর্ষিত হচ্ছে না। কি বললাম, বোঝা গেছে? কিন্তু দেখো পৃষ্ঠের দিকে যে কণাগুলো আমি আঁকছি, এই পৃষ্ঠের দিকে যে কণাগুলো আমি আঁকছি, এই পৃষ্ঠের দিকে যে কণা, ধরে মিডিলের একটা কণা আছে, এই কণার সঙ্গে এই দিকের কণার দেখো কি আছে, আকর্ষণ আছে, আছে না নেই? এর দেখো নিচের দিকে কণার সঙ্গে কি আছে, আকর্ষিত আছে। এর উপরে কোনো কণা আছে, পৃষ্ঠের উপরে কোনো কণা নেই, মানে কোনো আকর্ষণও নেই। কি বললাম, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? তাহলে দেখো মিডিলে যে কণাটা আছে বি কণা, এই কণাটার নাম দিলাম বি কণা। এই বি কণাটার দেখো কি আছে, এদিকেও আকর্ষণ আছে, এদিকেও আকর্ষণ আছে, দুদিকে আকর্ষণ থাকার বলে দেখো বি কণাটার এদিকে আকর্ষণ আর এদিকে আকর্ষণ, দুটো কণার আকর্ষণ দেখো একে অপরে কি বিপরীতমুখী, বলে একে অপরকে কি করবে, প্রশমিত করবে। কিন্তু দেখো এই কণাটার নিচের দিকে আকর্ষণ আছে কিন্তু কণাটার উপরের দিকে আকর্ষণ নেই, ফলে কণাটার দেখো উপরের দিকে আকর্ষণ না থাকার কারণে দেখো শুধুমাত্র নিচের দিকে আকর্ষণ হচ্ছে, তাই তো? তাহলে এই কণাটার অ্যাকচুয়ালি দেখো নিচের দিকে দেখো একটা করে দেখো আকর্ষণ বল কাজ করছে, উপরের দিকে আকর্ষণ বল না থাকার কারণে দেখো কি হচ্ছে, ওকে কেউ প্রশমিত করতে পারছে না। কি বললাম, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? পরে দেখো এই পৃষ্ঠের যে কণাগুলো আছে, যেখানেই যাও তুমি যদি এখানেও পৃষ্ঠ যদি আঁকো, এই পৃষ্ঠে দেখো এদিকে কণা আছে, আকর্ষণ হয়, এদিকের কোনো কণা নেই, মানে আকর্ষণ হয় না। তাহলে পৃষ্ঠের যত কণা আছে তুমি এখানেও যদি একটা পৃষ্ঠ আঁকো, সেখানেও যদি তুমি কি করো, এদিকে দেখো আকর্ষণ আছে, এদিকে কোনো কণা নেই, মানে আকর্ষণ হবে না। বলে যত তুমি যেখানেই পৃষ্ঠ আঁকো না কেন, পৃষ্ঠের কণাগুলো দেখো ভেতরের দিকে দেখো একটা করে কি আছে, নির্দিষ্ট আকর্ষণ বল কাজ করছে। দেখো এ দেখো এদিকে আকর্ষণ বল কাজ করছে, যদি এখানে পৃষ্ঠটাকে দেখো এদিকে ভেতরের দিকে একটা নির্দিষ্ট আকর্ষণ বল কাজ করছে, যদি এখানে পৃষ্ঠটাকে তাহলে দেখো কি হচ্ছে, ভেতরের দিকে একটা আকর্ষণ বল কাজ করছে। এই আকর্ষণ বলগুলো কাজ করার ফলে কি হচ্ছে, দেখো পৃষ্ঠের কণাগুলোর একটা নির্দিষ্ট দিকে দেখো কি হচ্ছে, আকর্ষিত, মানে ভেতরের দিকে আকর্ষণ। দেখো এই আকর্ষণটাকে দেখো উপরের দিকে কণা না থাকার ফলে তাকে কেউ প্রশমিত করতে পারছে না। কি বললাম, বোঝা গেছে? যেহেতু তাকে প্রশমিত করতে পারছে না, সেই জন্য আমরা কি বলতে পারি, সেই জন্য আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি আছে, এটা অ্যাকচুয়ালি পৃষ্ঠের যে কণাগুলো, সেই কণাগুলো দেখো সবাই দেখো অ্যাকচুয়ালি অসম বল ক্রিয়া করছে। অসম কেন, কারণ দেখো উপরের দিকে বল নেই, নিচের দিকে বল আছে, মানে দুটো যদি সমান বল হতো তাহলে সমবল বলতাম। উপরের দিকে বল নেই, নিচের দিকে বল আছে, মানে কি বলতে পারি, অসম বল কাজ করছে। যখনই অসম কোনো বল কাজ করছে, মানে এই কণাগুলো অর্থাৎ পৃষ্ঠের কণাগুলোর উপরের দিকে দেখো অ্যাকচুয়ালি অসম বল কাজ করার কারণে দেখো এখানে যদি কোনো কণা থাকে, সেই কণাটাকে কি করবে, নিজের দিকে আকর্ষণ করবে। এখানেও যদি কোনো কণা থাকে, এও কি করবে, নিজের দিকে আকর্ষণ করবে। এখানে কোনো কণা থাকলে নিজের দিকে আকর্ষণ করবে। এখানে যদি কোনো পৃষ্ঠে যদি কোনো কণা থাকে, এখানেও কি আছে, বাইরে থেকে কোনো কণা আছে, নিজের দিকে আকর্ষিত করছে। যখনই নিজের দিকে আকর্ষিত হচ্ছে তখনই একে আমি কি বলতে পারি, এই যে আকর্ষণ করছে, আকর্ষণের ফলে দেখো কি হচ্ছে, এই যে কণাগুলো আসছে সেগুলো নাই কোনো লিকুইডের কণা, নাই কোনো গ্যাসের কণা। এই গ্যাসের কণাগুলো দেখো কি হচ্ছে, পদার্থের পৃষ্ঠে গিয়ে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে। এই যে পদার্থের পৃষ্ঠে গিয়ে আটকে যাওয়া, এটা কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে অধিশোষণ।
বলো অসম মানে কি? এ দেখো নিজের দিকে এর কি হচ্ছে, এখানে একটা এর প্রতি একটা টান, দেখো ভালো করে বোঝো। ধরো কি করছে, একে আমি কি করছি, আমার নিজের দিকে টানছি, ঠিক আছে? ওর আশপাশে যদি কেউ থাকে তাকেও কি করবে, ও কি করবে, নিজের দিকে টানার চেষ্টা করবে। কি বললাম বোঝা গেল না যায়নি? ধরো এখানে কোনো একটা পদার্থ আছে, এই পদার্থটাকে এই পদার্থ টানছে, তাহলে এখানে কি টান অনুভব করছে তো, তাই তো? যখনই টান অনুভব করছে, এখানে যদি আশপাশে কেউ থাকে তাকেও কি করবে, নিজের দিকে টানবে। যেমন ধরো যদি কি হয়, ভালো করে ধরো এখানে একটা কোনো বায়ু শূন্য স্থান আছে, আর এখানে কি আছে, বায়ু আছে, তাহলে বায়ু শূন্য স্থান কি করবে, বায়ু জায়গাটাকে টানবে এদিকে। ঠিক এখানটা যখন দাও ফের বায়ু শূন্য হবে, কি হয়, পাশের কোনো বায়ুকে সেও কি করবে, নিজের জায়গায় টানবে, তাই তো নাকি? এখানেও গল্পটা তাই। এ একটা কণা, এ কণা, এই এ কণাটা কি করছে না, এ কণাটাকে বি কণা টানছে। যখনই এ কণাটাকে বি কণা টানছে, এর প্রতি কি একটা টান অনুভব করছে তো, এর আশপাশে যদি কেউ আসে তাকেও কি করবে, নিজের দিকে টানার চেষ্টা করবে। যখনই নিজের দিকে টানার চেষ্টা করবে, কণাগুলো কি হচ্ছে, এর উপরে গিয়ে আটকে যাচ্ছে। যখনই কণাগুলো এর উপরে গিয়ে আটকে যাচ্ছে, তখনই কি হচ্ছে, কে বলতে পারি, এর উপরে গ্যাসীয় বা তরল পদার্থগুলো কি পৃষ্ঠের উপরে গিয়ে আটকে যায়। যখনই পৃষ্ঠের উপরে গিয়ে আটকে যাচ্ছে, ওই আটকে যাওয়াটাই কি অ্যাকচুয়ালি কি বলা হয়, অধিশোষণ বলে। ওটাই বললাম স্যার, একটা কণা অপর কণাকে আকর্ষণ হবে, তো ওখানে আটকাবে কেন? এই কণা যদি এই কণার সঙ্গে আকর্ষিত হচ্ছে, ঠিক আছে, যখনই একে টানছে, এও কি চাইবে, আশপাশে যদি কোনো তরল বা কঠিন পদার্থ থাকে তাকেও তো নিজের দিকে টানার চেষ্টা করবে। তো যখনই নিজের দিকে টানছে মানে কি আকর্ষিত হচ্ছে না? আর যদি আকর্ষিত হয় তাহলে কি হবে, ধর পরীক্ষায় তুই কি হয়েছে, ভালো করে বল, ধর পরীক্ষায় কি হয়েছে, পরীক্ষায় বেঞ্চে বসেছিস, দেখা গেল তুই কোনো কারণে ফেল করবি, ঠিক আছে, পরীক্ষায় খুব বাজে রেজাল্ট হয়েছে, তুই কি যাবি, পাশের জন্য জানো আমার ফেল করুক, তাহলে অন্তপক্ষে বাড়ির পাশে যদি ছেলে যদি ফেল করে, তাহলে আমাকে বাড়িতে অন্তপক্ষে কম বকবে। কি বললাম বোঝা কোনো যায়নি? এটা সাধারণত হয়, দেখবি যে যদি কি হয়, দেখা গেলো কোনো ধরো একটাকে ধরো কেউ দেখা গেলো কি হয়েছে, ভালো রেজাল্ট করতে পারেনি, সবসময় খুঁজি আগে ক্লাসে কে খারাপ রেজাল্ট করেছে, খুঁজি না খুঁজি তো, কেন খুঁজি বলতো? কারণ চাই আমি যখন দেখা গেলো হেডমাস্টার এলো, হেডমাস্টার যদি বলে যে তুই কেন খারাপ রেজাল্ট করেছিস, তাহলে স্যার যে ফার্স্ট হচ্ছে তার নাম্বারটা দেখেন, তার নাম্বারটাও কম আছে। এটা বলি না, কেন বলি? আমরা সবসময় কি করি, প্রভাবিত করার চেষ্টা করি। এখানেও ঠিক তাই, এই এ কণাটা কি করছে, বি কণা নিজের দিকে টানছে। যখনই নিজের দিকে টানছে, এর প্রতি এখানে একটা টান অনুভব করছে তো, যখনই টান অনুভব করছে, যদি আশপাশে কোনো কণা থাকে তাকেও কি করবে, নিজের দিকে টানবে। কি বললাম বোঝা গেছে? এরকম ব্যাপার। বা ধরো এখানে কি করছে, আমি একে ধরে টানছি, এ কি করবে, যখন একে ধরে আমি টানছি, এর আশপাশে যারা আছে তাকেও কি করবে, ধরার চেষ্টা করবে, ঠিক আছে, যাই ধরতে যাবে সেও নিজের দিকে টানবে। এরকম বলতে চাইছি। ওখানে তো মানে কণা আছে স্যার, মানে পদার্থের পৃষ্ঠ কণা আছে, উপর থেকে টানছে, তখন পৃষ্ঠে আসছে, পৃষ্ঠ থেকে আবার ভিতরে ঢুকতে পারে। কঠিন পদার্থের কণাগুলো কিন্তু একে অপরের জায়গা বদল করতে পারে না, তাহলে এই যেখানে আছে মানে এখানেই থাকবে, এখান থেকে কোনদিন বাল্কের ভেতরে আসবে না, কোনো মতেই আসবে না, কারণ কঠিন পদার্থই। তরল হলে কি হলো, কণাগুলো চেঞ্জ হতে পারতো একটা পজিশন, এখানে পজিশন চেঞ্জ করতে পারবে, পজিশন মানে এ সারা জীবন এখানেই থাকবে। এ কিন্তু সবসময় কি হবে, নিচের দিকে টান অনুভব করবে, এই টানটা সবসময় নিচের দিকে থাকবে। আর যখনই নিচের দিকে থাকবে, এর আশপাশে যদি কোনো কণা থাকে তাকেও কি করবে, নিজের দিকে টানার চেষ্টা করবে। কি বললাম, বোঝাতে পারলাম? না বোঝাতে পারলে বলো, বোঝা গেছে? তাহলে মনে রাখবে যে পৃষ্ঠের যে কণাগুলো আছে, পৃষ্ঠের কণাগুলো সবসময় কি হয়, অসম বল ক্রিয়া করে। এই অসম বলের জন্যই অ্যাকচুয়ালি কণাগুলো কি হয়, কণাগুলো আশপাশে যদি কোনো লিকুইড বা গ্যাসের কণা থাকে তাকেও কি করবে, নিজের দিকে টানার চেষ্টা করবে। এবার কোশ্চেন করতে পারিস, স্যার কেন কঠিন পদার্থের কণাকে আকর্ষণ করে না? এটা তো কোশ্চেন করতে পারতিস, স্যার বারবার কেন বলছেন গ্যাস আর লিকুইডই করবে, কেন কঠিন পদার্থের কণাকে আকর্ষণ করবে না? দেখো একটা সিম্পল এক্সাম্পল বলি। ধরো কি আছে, এরা দুজন বন্ধুত্ব আছে, আর ঠিক আছে এরা দুজন বন্ধুত্ব আছে, এরা দুজন বন্ধুত্ব আছে। এবার কি হয়েছে, কোনো কারণে মনে হয়েছে যে এর বন্ধুত্বটাকে কি করবে, টেনে নিয়ে আসবে, তাহলে কি করবে বলো? ধরো এরা দুজন বন্ধুত্ব আছে, কোনো কারণে দেখা গেল কি হচ্ছে, একে বন্ধুত্বটাকে কি করবে, নষ্ট করে নিজের দিকে নিয়ে আসবে। কি করবে, মানে ঝগড়া করে, বা কি করবে, ওর সঙ্গে খুব ভালো মন্দ খাওয়াবে, দেখা ডেইলি বিরিয়ানি খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়ায় বন্ধুত্ব করবে, তাই তো? দেখো যখনই কি হচ্ছে, এবার দেখো
বন্ধুত্ব করার পর দেখা গেল কোনো মতে দেখা গেল ওর থেকে আরো বেশি খাওয়াচ্ছে, তাহলে কোনদিন ওর সঙ্গে ছেড়ে যাবে? যাবে? যাবে না। এখানেও গল্পটা ঠিক সেম জিনিস, মাঝখানে বললাম। দেখো 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 এখানে দেখো কি আছে, দুটো কণা, এই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল হচ্ছে। আর এখানে ভালো করে দেখো, বুঝবে, এখানে দুটো তরলের কণার মধ্যে আছে, এই একটা লিকুইড কণা, এই একটা লিকুইড কণা। বোঝ ভালো করে এই জায়গাটা, দুটো তরলের কণা, এই দুটো কণার মধ্যে কি হবে? আকর্ষণ হবে। আবার এই কণার এই কণার মধ্যে কি হবে? আকর্ষণ হবে না? হবে না, কারণ এখান থেকে অসম বল ক্রিয়ার জন্য কি করবে? নিচের দিকে টানবে। কি বললাম বোঝা গেছে? ভালো করে বোঝার চেষ্টা করবে এই জায়গাটা। দেখো এই আকর্ষণটাকে আমি নাম দিচ্ছি এক্স, আর এই আকর্ষণটাকে নাম দিচ্ছি ওয়াই। দেখো দুটো তরলের মধ্যে কণার মধ্যে আকর্ষণ বলটা কি খুব কম হয়, আমরা ছোট থেকে পড়ছি। সবচেয়ে অ্যাকচুয়ালি দুটো কণার মধ্যে আকর্ষণ কার বেশি হয়? কঠিনের থেকে আর একটু কম, তরল থেকে আরো কম, কি গ্যাসীয়। তাহলে এই দুটো কণার মধ্যে আকর্ষণ বলটা কি খুব কম। কিন্তু দেখো তাহলে আর এই দুটো কণার মধ্যে আকর্ষণ বলের মানটা কি হয়? বেশি হয়। বলে বলতে পারি x গ্রেটার দ্যান y। যদি x গ্রেটার দ্যান y হয় তাহলে এই আকর্ষণ বলটা ছিন্ন হয়ে কি করবে? এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবার যদি এটাই যদি কি হয়, কোনো কঠিন পদার্থ হয়, এই কথা বলিস না, কোনো যদি কঠিন পদার্থ হয়, কঠিনের ক্ষেত্রে কণাগুলোর আকর্ষণ বলটা কি হয়? সবচেয়ে বেশি। বলে এই আকর্ষণ বলটা কি হয়, এই যে আকর্ষণ বলটাকে y দিয়েছি আর এই আকর্ষণ বলটাকে দিয়েছি x, এক্ষেত্রে কি হয়? কঠিনের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়। বলে y এর মানটা গ্রেটার দ্যান x হয়। হ্যাঁ, নিচেরটাও কঠিন, কিন্তু সব কঠিনে কি আকর্ষণ সমান হয়? সব কঠিনে আকর্ষণ কি সমান হয়? ওটাই কম হতে পারতো স্যার, এটা কেন কম হবে স্যার? যেটা ওয়াইটা বেশি, মানে এটা বলতে পারো যে y = যদি x হয়, এটাও যদি হয়, তাহলে এই আকর্ষণটাকে ছিন্ন করে কি হয়? এখানে আসবে না। ঠিক আছে, সেই জন্য কি হয়, এখান থেকে এখানে আসে না। কঠিনের ক্ষেত্রে কি হয়? কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের মানটা কি বেশি, ফলে কি হয়? এই আকর্ষণ বলটাকে ছিন্ন করে কি হয়? এখান থেকে এখানে আসে না। কিন্তু যদি কি হয়, এটা তরল বা গ্যাসীয় হয়, কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা কি আছে? কম। তা কম হওয়ার ফলে কি হচ্ছে? এই আকর্ষণ বলটা কম, আর এইদিকে আকর্ষণ বলটা কি আছে? বেশি, ফলে কি সহজে এদিকে চলে আসে। কি বোঝাতে চাইলাম? বোঝা গেছে যে কেন কঠিনের ক্ষেত্রে হয় না, তরল বা গ্যাসের ক্ষেত্রে অধিশোষণ হয়? বোঝা গেছে? তার কারণটা হচ্ছে দুটো তরলের কণার মধ্যে আকর্ষণ কি তরলের কণার মধ্যে আকর্ষণ খুব কম, আর গ্যাসের ক্ষেত্রে কি আরো কম। ফলে সহজেই কি করতে পারবে? একে আকর্ষণ করতে পারবে। কিন্তু দেখো কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বলটা কি হয়ে গেছে? বেশি হওয়ার কারণে কি হয়? ওকে ছিন্ন করে এখানে নিয়ে আসতে চায় না, পারে না। কি বললাম বোঝা গেছে? এই গল্পটাই অ্যাকচুয়ালি কি হয়, তোমার কঠিন আর তরলের ক্ষেত্রে হয়। কঠিনের ক্ষেত্রে কি আকর্ষণ বলটা খুব বেশি হয়, ফলে অধিশোষণ হয় না। আর তরল আর গ্যাসের ক্ষেত্রে কি হয়? আকর্ষণ বলটা, কণাগুলো আকর্ষণ বলটা কি হয়? কম হয়, ফলে অধিশোষণ ভালো হয়। কি বললাম বোঝা গেল না যায়নি? বলো, বোঝা গেছে? তাহলে এই পুরো গল্পটাই অ্যাকচুয়ালি কি হয়, এর মধ্যে হয়। তাহলে অধিশোষণ হওয়ার কারণ বোঝা গেছে। কেন অধিশোষণ হয়? কারণ পৃষ্ঠের কণাগুলো দেখো অসম বল কাজ করছে। কেন ভেতরের কণার ক্ষেত্রে অধিশোষণ হয় না? কারণ দেখো সব দিকের বলটা কি সমবল কাজ করছে। যে সব দিকে সমবল কাজ করে, সে আর অন্য কাউকে আকর্ষণ করতে পারবে না। কিন্তু পৃষ্ঠের কণাগুলো কি হচ্ছে? অসম বল ক্রিয়া করার জন্য পৃষ্ঠের কণাগুলো কি হয়? অধিশোষণ হয়। লিখে রাখো একটুখানি। দেখো কোনো কঠিন পদার্থের কেন্দ্রের কণাগুলি, কঠিন পদার্থের কেন্দ্রের কণাগুলি সব দিকের আকর্ষণ বল সমান হওয়ার কারণে সমবল কাজ করে। বুঝছে? সমবল কাজ করে। কিন্তু পৃষ্ঠের কণাগুলি অসম বল কাজ করার কারণে
অসম বল কাজ করার কারণে অধিশোষণ 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 কঠিন পদার্থের পৃষ্ঠে ঘটে, কঠিন পদার্থের পৃষ্ঠে ঘটে। হয়েছে? এবার আসছি অধিশোষণের প্রকারভেদ। ঠিক আছে, এবার হেডিং করো অধিশোষণের প্রকারভেদ। হেডিং করো অধিশোষণের প্রকারভেদ, বা ইংলিশে বলা হয় টাইপ অফ অ্যাডজর্পশন। অধিশোষণের প্রকারভেদ, বা বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় টাইপ অফ অ্যাডজর্পশন। দেখো, টাইপ অফ অ্যাডজর্পশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দেখো, খুব সিম্পল একটা জিনিস, সিম্পল জিনিসকে আমি দেখো বোঝানোর চেষ্টা করি। দেখো কি হয়, ভালো করে বুঝবে। দু রকমের মেনলি অধিশোষণ হয়। একটা বাংলায় বলা হয় ভৌত অধিশোষণ, আর একটাকে বলা হয়, বাংলায় বলা হয় কিনা, তাকে বলা হয় রাসায়নিক অধিশোষণ। তাহলে দু রকমের অ্যাকচুয়ালি অধিশোষণ হয়। এক নম্বর হচ্ছে ইংলিশে বলে ফিজিক্যাল, বা একে বাংলায় বলে ভৌত অধিশোষণ, আর দু নম্বর হচ্ছে কি কেমিক্যাল, বা বাংলায় বলা হয় কিনা রাসায়নিক অধিশোষণ। তাহলে অ্যাকচুয়ালি দু ভাগে ভাগ করা হয়। কথা বলেছি না শেষের দিকে, বহুদিন পর দেখা হয়েছে, গল্প পরে করবি, বাড়ি নিয়ে ডাক না একদিনকে, বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবি ভালো করে। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবি, বাড়িতে আসা আমাকেও ইনভাইট করবি, হ্যাঁ, ভালো কিছু খাওয়াবি, গিয়ে গল্প করবো, যতক্ষণ বলবি ততক্ষণ গল্প করবো খাওয়ালে। ঠিক আছে? দেখো, ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল মানে কি ভৌত অধিশোষণ, আর কেমিক্যাল মানে কি রাসায়নিক অধিশোষণ। দেখো খুব সুন্দর করে দেখো, এটা ফিজিক্যাল আর হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল বা ভৌত আর হচ্ছে রাসায়নিক অধিশোষণে অ্যাকচুয়ালি কি জিনিস, খুব ভালো করে দেখো। প্রথমে আসি ফিজিক্যাল, তারপরে আসি কেমিক্যালের গল্প। দেখো ভালো করে দেখো, ভৌত মানে বুঝতে পারছো যেখানে কোনো রাসায়নিক বন্ধন নেই। কেমিক্যাল মানে নিশ্চয়ই কি হয়, রাসায়নিক বন্ধন হয়। দেখো ভালো করে, ধরো এই একটা পদার্থ আছে, আর এই একটা ধরো কঠিন পদার্থ আছে, দুটো কঠিন পদার্থ। এই পৃষ্ঠের যে কণাগুলো আছে, এই পৃষ্ঠের কণাগুলো যেগুলো আছে, এই পৃষ্ঠের কয়ে কথা বলিস না, এই পৃষ্ঠের যে কণাগুলো আছে এর সঙ্গে কি হয়, এখানে বাইরে যদি কোনো গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থ আসে, এই দুটো কণার মধ্যে জাস্ট কি হয়, ভৌত আকর্ষণ হয়। ভৌত আকর্ষণ বলতে কি, ভ্যান ডার ওয়াল যদি আকর্ষণ বল হয়, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যদি হয়, তাহলে এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভৌত। আর যদি কি হয়, এই পৃষ্ঠের একটা কণার সঙ্গে এই একটা কণা যদি কি হয়, কোনো রাসায়নিক বন্ধন যদি হয়, তখন তাকে অ্যাকচুয়ালি কি বলবো, রাসায়নিক অধিশোষণ। তাহলে শোষণ দু রকমের হয়, একটা ভৌত আর একটা হচ্ছে কি রাসায়নিক। ভৌত কাকে বলবো, ভ্যান ডার ওয়াল মানে কি, যদি দুটো অর্থাৎ কঠিন পদার্থের পৃষ্ঠের সঙ্গে গ্যাসীয় বা তরল পদার্থের কণাগুলোর সঙ্গে কি আকর্ষণ হয়, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যদি হয়, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, তাকে বলা হয় ফিজিক্যাল, বা বাংলায় বলা হয় কি ভৌত। আর যদি আকর্ষণ বলটা কি হয়, আকর্ষণ বলটা কোন রাসায়নিক বন্ধনের দ্বারা যদি হয়, তখন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক, বা ইংলিশে বলা হয় কেমিক্যাল অ্যাডজর্পশন। এ কথা বলিস না, শোন রে শোন। আর কদিন পর পরীক্ষা, কিন্তু ভাবছিস না কিন্তু, ঠিক আছে? এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো সিলেবাস ছোট করার গল্প এখনো শোনায়নি, ঠিক আছে? বাকি যারা বোর্ড যেগুলো আছে, সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড, তারা কিন্তু সিলেবাস ছোট কথা বলে দিয়েছে, ঠিক আছে? তো অনেক জিনিস আছে বাদ দিয়ে দিয়েছে ওরা, মানে প্রায় ওরা 30% সিলেবাস বাদ দিয়ে দিয়েছে। তোমাদের যদি 100% সিলেবাস হয়, 30% সিলেবাস ওরা বাদ দিয়েছে। তোমাদের কিন্তু ওখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনো পর্যন্ত সিলেবাস বাদের গল্প বলিনি, আর পরীক্ষা পেছবে এই গল্পও বলিনি, ঠিক আছে? আশা করি পরীক্ষা পেছবে না। কেন পেছবে না বলি, কারণ ভোটের গল্প পরে আসে, ভোটের গল্প না ভেবেও যদি বলা হয়, ভোট যদি নাও থাকতো পেছতো না। কেন? তার কারণটা হচ্ছে, ধরো বাকি সমস্ত রাজ্যে যে সময় পরীক্ষা হয়, তোমাদের কিন্তু ঠিক একই সময়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। এবার দেখো 10 দিন আলাদা, এটা আলাদা ব্যাপার।
কিন্তু দেখা গেলো তোমাদের যদি 6 মাস পেছিয়ে দেয় বা 3 মাসও যদি পেছিয়ে দেয়, বা এবার তোমাদের রেজাল্ট বেরোতে আরো 2 মাস 3 মাস লাগবে, ঠিক আছে? যখন ওদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে তোমাদের তখন পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এটা যদি হয়, এবার অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত এক্সাম যেগুলো হয়, নিট বলো, জেই মেন বলো, অ্যাডভান্স বলো, বা অল ইন্ডিয়া বেসিসে অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে ভর্তি হওয়া যায়, ঠিক আছে? এইগুলোতে তোমরা তাহলে চান্সই পাবে না, কারণ অলরেডি ওরা কি হয়ে যাবে, বাকি স্টেটের স্টুডেন্টরা কি করে অলরেডি ব্লক করে নেবে, তা তোমাদের চান্সের গল্প আসবেই না। সেই জন্য কি হবে, যদি অল ইন্ডিয়াতে যদি কি হয় সেশন যদি পেছোয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সেশন পেছবে। আর আশা করি অল ইন্ডিয়া বেসিসে সেশন পেছাবে না বলেই ওরা কি করেছে, সিলেবাস আগে থেকে ছোট করে দিয়েছে। আজ থেকে প্রায় 1.5 মাস আগে ওরা বলে দিয়েছে সিলেবাস ছোট হবে, 1.5 থেকে 2 মাস আগে বলে দিয়েছে। লকডাউন যা হওয়ার ঠিক 1-1.5 মাসের মাথাতেই ওরা বলে দিয়েছে যে এই সিলেবাসে এই টপিক বাদ আছে। যেমন তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা আছে তোমার প্রাত্যহিক জীবনের রসায়ন, পুরো বাদ, সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে পলিমার, তার আগের চ্যাপ্টার আছে পলিমার পুরো বাদ, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই এরকম বাদ দেবে না, পুরো অর্গানিক কেমিস্ট্রি বাদ, এরকম তো নিশ্চয়ই দেবে না, ঠিক আছে? তারপরে দেখো আরো বলি, যেমন আর একটা খুব বাজে চ্যাপ্টার আছে, মুখস্থ চ্যাপ্টার, সেটা হচ্ছে ওই ধাতু নিষ্কাশন বলে একটা চ্যাপ্টার আছে, মৌলের পৃথকীকরণ আর কি, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা পুরো বাদ, 3খানা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? মাত্র নয়, আরো গল্প আসছে। এরপরে কি আছে, যেমন ধরো তোমরা যদি যাও যদি কঠিন পদার্থে, কঠিন আছে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারের লাস্টের দিকে যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, তারপর ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক ছিল না এগুলো, তারপর হচ্ছে তোমার ব্যান্ড থিওরির মাধ্যমে তোমার দেখা হচ্ছে কোনটা পরিবাহী কোনটা অর্ধপরিবাহী কোনটা, এগুলো সব বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, যেমন তার পরের চ্যাপ্টার যদি আসি, সেটা হচ্ছে তোমার দ্রবণ থেকে পুরো ভ্যানটপটাই উড়িয়ে দিয়েছে। ভ্যানটপ থেকে কোনো কোশ্চেন হবে না, অনেক সোজা করে দিয়েছে তুই আর কি। তারপরে অর্গানিক থেকে বাদ বলতে পারো 0.1% বাদ দিয়েছে, 0.1% বাদ দিয়েছে। বলেছি কি অর্গানিক থেকে বাদ দিয়েছে। অর্গানিকে একটা ভাইটাল টপিক বাদ দিয়েছে, সেটা হচ্ছে তোমার ডাইজোনিয়াম লবণ বলে একটা দেবে, পড়বে দেখবে, ঠিক আছে? ডাইজোনিয়াম লবণ বা ডাইজোনিয়াম সল্ট, এই টপিকটা সে একমাত্র বাদ দিয়েছে। শুধু ডাইজোনিয়াম লবণ যে টপিক, এটা বড় হিউজ টপিক ডাইজোনিয়াম লবণ, এই ডাইজোনিয়াম লবণ থেকে যেটা আছে ওটা শুধু বাদ দিয়েছে, বাকি কিচ্ছু বাদ দিইনি। যেমন অ্যালডিহাইড কিটোন থেকে কিচ্ছু বাদ নেই, যা আছে সিলেবাসে সব আছে। অ্যালকোহল ফেনল যেটা আছে ওখান থেকে কোনো বাদ নেই। হ্যালোঅ্যালকেন হ্যালোআইডিস থেকে কোনো কিছু বাদ নেই, শুধু বাদ আছে নাইট্রোজেন কন্টেনিং গ্রুপ যেটা আছে, ওই নাইট্রোজেন কন্টেনিং গ্রুপের মধ্যে থেকে শুধুমাত্র ডাইজোনিয়াম লবণটা বাদ দিয়েছে, বাকি সব আছে। আমাদেরটা ছোট করছে না কেন স্যার? এখন কেন করছে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডই জানে, এরাও হয়তো করবে, করতে বাধ্য। এবার তোদের ক্ষেত্রে কখন বাদ দেবে আমি বলে দিচ্ছি, দেখি মিলিয়ে নিবি, কারণ ওয়েস্ট বেঙ্গল তো সবার লেটে চলে। তোদের ক্ষেত্রে বাদ দেবে পরীক্ষার আগে, যখন তোর অলরেডি সব পড়া হয়ে গেছে, সেই সময় বলবে এইগুলো বাদ, তখন বাদ দিয়ে কোনো লাভ হবে? তখন লাভ হবে না। কিন্তু তোকে এখন তো বুঝতে পারছি না বাদ দেবে না দেবে না। যেমন সিবিএসসি যেমন বলে দিয়েছে বাদ, তার মানে ওরা যারা আছে ওরা অলরেডি পড়বে না, ঠিক আছে? তোদের ক্ষেত্রে এমন হচ্ছে, মানে তোরা হচ্ছে সেই মানে না নৌকায় আছিস না জলে আছিস, ঠিক আছে? তো এরকম ব্যাপার, মানে সম্পূর্ণ দেখতেও পাস না, আবার হচ্ছে পুরোপুরি কানাও নয়, এরকম ব্যাপারটা। আচ্ছা, মানে এরকম দেখবে ঝাপসা টাকার মতো গল্প, মানে তোদের হচ্ছে দু চলায় আছে, না বলছে যে পুরো সিলেবাস বাদ দিয়ে দিয়েছে, মানে কিছু কিছু বাদ দিয়েছে, সবাই আভাস আসছে যে হ্যাঁ বাদ যাবে, যেতে পারে, কিন্তু কেউ কোনো জায়গায় কেউ বলতে পারবে না কনফার্ম বাদ যাবে, কেউ বলতে পারবে না, ঠিক আছে? এবার সেই জন্য যেহেতু বলা যাচ্ছে না কনফার্ম, সেই জন্য তোমাকে কি করতে হবে, সবটা নিয়ে এগোতে হবে, এই হচ্ছে গল্প। সেই জন্য বারবার বলছি যে তোমরা মানে সিলেবাস অনুযায়ী পড়তে থাকো। যদি এখনো হাসি ঠাট্টা করে দেখবে, দুদিন পর দেখবে পড়তে করতে পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? এবার আগেবার দাদাদের কথা বাদ দাও, ওরা তো মানে হ্যাঁ, এবার তোদের ক্ষেত্রে গল্প না হতে পারে, তোদের ক্ষেত্রে সব পরীক্ষায় কিন্তু হবে যদি কোনো ব্যাপার, ঠিক আছে? পরীক্ষা যদি হয় সব পরীক্ষাতে আমার সব কোশ্চেন যেমন হয় কোশ্চেন ওয়াইজই হবে। এবার তোদের ক্ষেত্রে একটা হয়তো মার্সি করতে পারে, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে
কোশ্চেন সহজ কেন বলছি আমি, সামনে তোমাদের কাল 6 তারিখ পর্যন্ত ছিল জেই মেনের পরীক্ষা ছিল, নিটের গল্প পরে আসছে, জেই মেনের পরীক্ষা ছিল 6 তারিখ পর্যন্ত। এই 6 তারিখ পর্যন্ত জেই মেনের যে পরীক্ষা ছিল যতগুলো সেট হয়েছে, মানে 6 দিনে টোটাল 12টা সেটের পরীক্ষা হয়েছে, 12টা কোশ্চেনই আমার কাছে আছে, ঠিক আছে। তো দেখা গেছে যে প্রত্যেকটা সেটের কোশ্চেনগুলো কি আছে তুলনামূলক অন্যান্য ইয়ারের থেকে কি আছে, ইজি আছে। মানে আমার লাইফে আমি যতদিন ধরে আমি জেই মেনের কোশ্চেন ঘাটাঘাটি করছি, তার আগের গল্প বলতে পারবো না, যেদিন থেকে আমি জেই মেনের কোশ্চেন ঘাটাঘাটি করছি বিগত 5-7 বছর ধরে, ততদিনের মধ্যে সবচেয়ে সোজা কোশ্চেন হচ্ছে এবছর। কারণ ওরা জানি যারা কোশ্চেন সেটার তারাও তোদের মাইন্ডটা বোঝে যে অলরেডি 5-6 মাস 4 মাস ধরে যারা জেই মেনের ফুল প্রিপারেশনও ছিল, তারাও 4-5 মাস ধরে কি আছে তুলনামূলক বাইরে থেকে তুলনামূলক কি হয়ে গেছে, তাদের ব্রেনও মরচে ধরে গেছে। সেই জন্য কি হয়েছে, তাদের কোশ্চেন এবছর সোজা করেছে। যদি ওদের কোশ্চেন সোজা হয় সেই ব্যাপার তোদের কোশ্চেনও সোজা করা উচিত, ঠিক আছে। জেই মেনের মতো কোশ্চেন যেটা অল ইন্ডিয়া বেসিস কোশ্চেন, সেখানেও কোশ্চেন সোজা হয়েছে, দেখবি একই রকম কোশ্চেন দেখবি নিটের কোশ্চেনও হবে, মিলিয়ে নিবি কথা। নিটের 90% কোশ্চেন মুখে মুখে অন দ্য স্পটে অ্যান্সার করা যাবে, ঠিক আছে। 90% কোশ্চেন কেমিস্ট্রি গল্প বলছি, ফিজিক্সের বা বায়োলজি গল্প বলছি না, কেমিস্ট্রি কোশ্চেন তুই 90% কোশ্চেন বলে মুখে মুখে অ্যান্সার করে দেবো, এটা হবে, এটা হবে, এটা হবে, ঠিক আছে। তোরাও পারবি একই রকম গল্প। তো সেই জন্য একটাই হচ্ছে ব্যাপার, তোদের কোশ্চেন দেখবি সোজা কোশ্চেন হবে, এটুকু আমার আশা আর কি, ঠিক আছে। বল। তো ফিজিক্সের গল্প আমি বলতে পারবো না, ফিজিক্সের গল্প আমি জানি না, ফিজিক্সের জিজ্ঞেস করে আরো ভালো বলতে পারবো। কেমিস্ট্রি কোনকার চ্যাপ্টারে কি বাদ আছে বলে দিতে পারবো, যেমন পরের চ্যাপ্টার তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়নের সবচেয়ে টাফ জায়গা হচ্ছে ফ্যারাডেকে কেটে বাদ দিয়ে দিতে, যাও ফ্যারাডে বাদ, ঠিক আছে, ফ্যারাডে পুরো বাদ, ঠিক আছে, এবার কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা বাদ দিতে পারবে না, তোমাদের কিন্তু করতেই হবে, কারণ তোমরা নিজেও জানো না যে কি বাদ দেবে, আমরাও জানি না কি বাদ দেবে, ঠিক আছে। দেখো এখন বাদ দিস, তখন পড়ে নিবি না, কি বলছিস? এখন পড়ে নে, সেটা বলছি, এখন সবই পড়াচ্ছি ওই জন্যে, বুঝতে পারছি না কি বাদ দেবে কি না দেবে, ঠিক আছে। দেখা গেল আমি পড়ালাম না, আর সেটা দেখা গেল বাদ দেয়নি গো, আর যেটা পড়িয়েছি সেটা বাদ দিয়ে দিয়েছি, সেটাই বাদ দিয়ে দিয়েছি, তখন এটা মুশকিল হয়ে যাবে, সবই পড়াচ্ছি। তাহলে সেই আর কি, যেমন এটুকুনি তুমি কনফার্ম থাকতে পারো, অর্গানিক থেকে কিন্তু বাদ যাবে না, অর্গানিক থেকে কোনো কিছু বাদ যাবে না, এটুকু কনফার্ম থাকতে পারো। আর অর্গানিক তুলনামূলক ইজিও অনেক, এসব কর। দেখ তাহলে আমরা কি দেখতে পেলাম, ভৌত আর রাসায়নিক দেখতে পেলাম, তো তাই লিখে না একটুখানি, ভৌত অধিশোষণ, ভৌত অধিশোষণ। তাহলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে আকর্ষণ কি হয়, কঠিন আর তরল গ্যাসের মধ্যে কণার মধ্যে আকর্ষণ, ভ্যান ডার ওয়াল লেখো। ছবি বলতে আমি অ্যাকচুয়ালি পার্থক্য লিখিয়ে দেবো একসাথে আর কি। হ্যাঁ, ভ্যান ডার ওয়াল ক্ষমার মধ্যে থাকে, কারো ক্ষেত্রে কম থাকে, কারো ক্ষেত্রে বেশি থাকে, ঠিক আছে। লেখো ভৌত অধিশোষণ, লেখো ভৌত অধিশোষণ, ভৌত অধিশোষণ। কঠিন পদার্থ, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে, গ্যাসীয় এবং তরলপদার্থের কণার মধ্যে, দেখো ভৌত অধিশোষণ, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে তরল বা গ্যাসীয় পদার্থের কণার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর,
দেখো ভালো করে দেখো, দেখো ভৌত অধিশোষণ ভালো করে বুঝবে এই জায়গাটা। ধরো কি আছে, এ দেখো কি আছে, এর একটা আকর্ষণ বল, ধরো এখানে কি একটা কণা আছে, এই কণার সঙ্গে এই কণার আকর্ষণ বল হচ্ছে, এখানে এ কথা বলি না, চুপ কর। এখানে যদি একটা কণা আসে, সেই কণাকে কি করবে, আকর্ষণ করবে, আকর্ষিত হয়ে গেল, আকর্ষিত হয়ে গেল। আকর্ষিত হওয়ার পর দেখা গেল এই কণাটা এখনো কি আছে, এখনো একটা কণাকে আকর্ষণ করতে পারে, এখনো একটা কণাকে সঙ্গে কি করতে পারে, এই কণাকেও আকর্ষণ করতে পারে। তাহলে এই কণাটা কি হবে, এর উপরে আকর্ষিত হবে। ঠিক যে দেখা গেল এই দুটো কণার পর দেখা গেল কি হচ্ছে, এখনো একটা কণাকে আকর্ষণ করতে পারছে, তাহলে আর একটা কণাকে কি করলো, আকর্ষণ করলো। তাহলে এরকম দেখো যদি আকর্ষণ করতে পারে, দেখো একাধিক লেয়ার বা একাধিক স্তর তৈরি হতে পারে। প্রথমে একটা স্তর, দ্বিতীয় একটা স্তর, তৃতীয় একটা স্তরে, চতুর্থ পঞ্চম করে হতে পারে। তাহলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, একাধিক স্তর তৈরি হয়। তাহলে লেখো 2 নম্বর পয়েন্টে লেখো ভৌত অধিশোষণ, ভৌত অধিশোষণে একাধিক স্তর তৈরি হয়। হয়েছে? এবার দেখো রাসায়নিক। ধরো এখানে একটা কণা আছে, ধরো অক্সিজেন কণা, এখানে একটা কণা আছে কে, অক্সিজেন কণা, কথাই বলছি। আর এখানে দেখা গেল কি আছে, এই একটা অক্সিজেন কণার সঙ্গে সে অলরেডি একটা বন্ধন করে বসে আছে, সমযোজী বন্ধন করে আছে। এবার যদি এখানে যদি একটা কোনো হাইড্রোজেন কণা আসে, অক্সিজেনের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কটা বন্ধন করতে পারে, দুটো। তাহলে এর সঙ্গে দেখো একটা রাসায়নিক বন্ধন করে ফেললো। একবার যদি রাসায়নিক বন্ধন করে ফেলে, তাহলে অন্য কোনো হাইড্রোজেন কণা যে পাশে আছে আর বন্ধন করতে পারবে, কেন করতে পারছে না, কারণ হচ্ছে বন্ধন কি হয়, দুটোই হয়। কি বললাম বোঝা গেছে? কারণ প্রত্যেকের বন্ধন সংখ্যা কি লিমিটেড। তাহলে এক্ষেত্রে কি হবে, একের বেশি স্তর তৈরি হয় না। তাহলে লেখো, তার মানে ভৌতর ক্ষেত্রে বলছি, রাসায়নিকের গল্প পরে আসবো আমি। তাহলে কি হচ্ছে, ভৌতের ক্ষেত্রে কি হচ্ছে, একাধিক স্তর তৈরি করতে পারছে, রাসায়নিকের ক্ষেত্রে একাধিক স্তর তৈরি হয় না। কি বললাম বোঝা গেছে? যখন রাসায়নিকের গল্প আসবে তখন বলবো আমি। এবার দেখো, দেখো অ্যাকচুয়ালি ভৌত অধিশোষণের ফলে, ভালো করে দেখো, ভৌত অধিশোষণের ফলে অ্যাকচুয়ালি কি হয়, কণাগুলোর মধ্যে গতিশক্তি অ্যাকচুয়ালি কি হয়, বেড়ে যায়। যখনই কণাগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যাবে, ফলে কণাগুলোকে সহজে অ্যাকচুয়ালি নিজের কাছে টেনে রাখতে পারবে। ধরো কি হচ্ছে, এর দেখা গেল গতিশক্তি বেড়ে গেছে, গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি, বেগ বেড়ে যাওয়া। একে আর সহজে টেনে আমি নিজের কাছে ধরে রাখতে পারবো, পারবো না। এ কি করবে, কখন ছিটকে পালিয়ে যাবো সে চিন্তা করবে। এখানেও তাই, যদি যখনই দেখো এই উষ্ণতা বাড়াবো, উষ্ণতা যখনই বাড়াবো তখন এই কণাগুলোর মধ্যে গতিশক্তি কি হবে, বেড়ে যাবে। ঠিক এখানেও তাই, যখনই গতিশক্তি বাড়াবো, যখনই টেম্পারেচার বাড়াবো, গতিশক্তি কি হবে, বাড়বে। আর গতিশক্তি বাড়ালে সহজে তাকে টেনে আর নিজের দিকে আকর্ষণ করে রাখতে পারবে, পারবে না। আকর্ষণ যদি না করে রাখতে পারে, অধিশোষণ কি হবে, অধিশোষণ কমে যাবে, আগের থেকে কি হবে, কমে যাবে। তাহলে লিখে রাখো 2 নম্বর পয়েন্টে, লিখে রাখো 3 নম্বর লেখো, উষ্ণতা বাড়ালে অধিশোষণ হ্রাস পায়। এটা আরো ডিটেলসে পরে বলবো, অধিশোষণ হ্রাস পায়। হয়েছে? এবার লেখো রাসায়নিক অধিশোষণ। 3টে লিখলেই পার্থক্য হয়ে যাবে, পার্থক্য বেশি লিখে লাভ নেই। এবার লেখো রাসায়নিক অধিশোষণ। লেখো, লেখো কঠিন পদার্থের কণার সাথে, কঠিন পদার্থের কণা পৃষ্ঠের কণার সাথে, লেখো কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে। হয়েছে? কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে যদি, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে যদি গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় বা তরল পদার্থের, গ্যাসীয় বা তরল পদার্থের, কঠিন পদার্থের পৃষ্ঠের কণার সাথে গ্যাসীয় বা তরল পদার্থের পদার্থের রাসায়নিক বন্ধন তৈরি হয়, রাসায়নিক বন্ধন তৈরি হয়, রাসায়নিক বন্ধন তৈরি হয়, তাহলে এই অধিশোষণকে, তাহলে এই অধিশোষণকে, তাহলে এই অধিশোষণকে কি বলবো, রাসায়নিক অধিশোষণ।
রাসায়নিক অধিশোষণ হয়েছে। 2 নম্বর পয়েন্টে লেখো, ওখানে কি বলেছিলাম, দেখো কি বলেছিলাম, ওখানে একাধিক স্তর তৈরি হয়, এক্ষেত্রে কি বলবো, একাধিক স্তর তৈরি হয় না। দেখো এক্ষেত্রে একাধিক স্তর তৈরি হয় না, হ্যাঁ এর পার্থক্য হয়ে গেল আর কি, এক্ষেত্রে একাধিক স্তর তৈরি হয় না। আর কি লিখবো, হ্যাঁ 3 নম্বর লেখো, উষ্ণতা বৃদ্ধি করে কি হয়, অধিশোষণ প্রথমে বৃদ্ধি পায়। দেখো অধিশোষণ প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। কেন পায় ওসব গল্প পরে আসবো। উষ্ণতা বৃদ্ধি করলে রাসায়নিক অধিশোষণ প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। হয়েছে, থাক এ পর্যন্তই থাক নাকি, এ পর্যন্তই থাক, পরদিন আবার হবে। এম দিয়েছিল, আমি তো পড়াচ্ছিলাম।